তিনটা বড় শক্তি যখন বলতেছে, তিনটা বড় শক্তি কে? সরকার প্রধান, যে আওয়ামী লীগকে সে নিষেধ করবে না, বিএনপি নিষেধ করবে না, জামাত টু সাম এক্সটেন্ট নিষেধ করবে না, তাহলে সেনা প্রধানের হাসনাতের সাথে আলাপ করার প্রয়োজনটা কি ছিল? সেনা প্রধান না বা সেনাবাহিনীর? কারণ এটা তো ডিসাইডেড ম্যাটার হয়েই গেল যে তাদেরকে কেউ নিষিদ্ধ করছে না। তারা কিন্তু ফেসিবাদ বিরোধী, তার মানে প্রতিটা প্রতিষ্ঠানে ফেসিবাদের পক্ষ শক্তি এবং বিপক্ষ শক্তি আছে। এবং আমি মনে করি ফেসিবাদের বিপক্ষ শক্তিটা খুব স্ট্রং, কারণ তাদের মোরাল কারেজটা অনেক স্ট্রং। ফলে এই হাসনাত আব্দুল্লাহদের সাথে এই জন্য বসতে হবে যে যে দলের যে সংগঠনের প্রধানই বসেন না কেন, তার হয়তো একচ্ছত্র আধিপত্য তার সংগঠনে নাই, সে কারণে বসতে হচ্ছে। কারণ বাংলাদেশে ইউনূস সাহেবকে অপসারণ করার দুইটা পথ আছে, এর বাইরে কোনো পথ নাই। এক হইল নির্বাচন, যদি নির্বাচন দেয় তাহলে নির্বাচন দিলে তাকে ক্ষমতা ছেড়ে দিতে হবে। দুই, যদি সে স্বেচ্ছায় যায়, নয়তো তাকে সরানো খুবই মুশকিল। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি জানেন, এখানে প্রথম কথা হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে বিষয়টা আসছে, নাম্বার ওয়ান, আওয়ামী লীগ কিন্তু এখনো নিষিদ্ধ হয় নাই। নিষিদ্ধ যখন হয় নাই, তখন সেনা প্রধানের ইস্যুটা কিভাবে আসে, এটা আমার প্রশ্ন। এখন তার আগে একটা জায়গায় যাই, যে 11ই মার্চের ঘটনা 21 তারিখে প্রকাশ করলো, এটার জন্য কেউ কেউ বলছে এটা সত্য না মিথ্যা। প্রথম কথা হইলো, হাসনাতরা আকারে ইঙ্গিতে নানান ভাবে বলে গেছে। অবশেষে আমাদের প্রধান উপদেষ্টা যখন বললেন যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষপাতী না, ঠিক তখন তারা একটা স্ট্যান্ড নিলেন, যেহেতু তাদের এই স্ট্যান্ড নিতে হবে। পাশাপাশি আপনি যদি আরেকটা জায়গায় যান, কেউ কেউ বলছে এটা কি আদৌ সত্য নাকি কল্প কাহিনী হাসনাতদের। সেক্ষেত্রে আমি একটু দূর করি বিষয়টা। আপনি লক্ষ্য করে দেখবেন, এখানে যখন কথাবার্তা হচ্ছিল কোন সেনার সাথে, কোন সেনা অফিসারের সাথে, সেটা অস্পষ্ট, কিন্তু একটা কথা কিন্তু আসছে, ইউ নো নাথিং, উই আর সার্ভিং হিয়ার অ্যাট লিস্ট মোর দ্যান 40 ইয়ার্স। এই অ্যাট লিস্ট মোর দ্যান 40 ইয়ার্স যারা সার্ভিস করেন, সেটা কিন্তু আইএসপিআর একটু একটু নক করলেই পাবেন আর্মিতে কতজন আছে যারা 40 বছরের বেশি চাকরি করতেছে। এবং সেই আইএসপিআর এর পক্ষ থেকে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো বক্তব্য পাইনি যে হাসনাত আব্দুল্লাহরা যা বলছে এটা সত্য নাকি মিথ্যা। নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি আপনি আসেন যে আপনি এই নির্বাচনের ইনক্লুসিভ নির্বাচন করেন আর পুনর্বাসন বলেন, এ পর্যন্ত সরকার প্রধান যখন বলতেছে যে আমরা কোনো দল নিষিদ্ধ করব না, আবার বিএনপি যখন নিজেরা দায় সারা গোছে বলে জনগণের উপরে চাপিয়ে দিচ্ছে যে তাদেরকে পুনর্বাসন করা হবে কিনা সেটা জনগণ সিদ্ধান্ত নিবে, তার মানে হচ্ছে পুনর্বাসন হলে তাদের আপত্তি নাই, কারণ জনগণ একটা ভেক্টর, তারা বলতে পারে কোন জনগণের কথা, যে জনগণ তাদের সাথে সম্পৃক্ত, অর্থাৎ বিএনপির যারা দল করে তারাও তো জনগণ, সুতরাং সেই জনগণের কথা সে বলতে পারে, অন্য জনগণের কথা বলার কোনো রাইট নাই। তাদের জনগণ যদি 35% থাকে, বাকি 65% তাদের সাথে নাই। একইভাবে জামাত বলছে যে এদেরকে পুনর্বাসন করতে গেলে জনগণ মানবে না। সেই জনগণ কারা? আপনার জনগণ কত পার্সেন্ট? অন্য জনগণের কথা বলার তো আপনার রাইট নাই। কারণ আমরা যেটা দেখেছি, আমরা পরিষ্কারভাবে একেবারে নিশ্চিত করে বলতে পারি, দলের সাথে যে জনগণ গুলা সম্পৃক্ত, তার বাইরের যে জনগণ যারা আছে, তারা গুণাক্ষরেও আওয়ামী লীগের পুনর্বাসন চাইবে না। এখন তারা চাইবে না, পারবে কি পারবে না সেটা ভিন্ন কথা, বাট আমি যদি অফিসিয়ালি তিনটা বড় শক্তি যখন বলতেছে, তিনটা বড় শক্তি কে? সরকার প্রধান, যে আওয়ামী লীগকে সে নিষেধ করবে না, বিএনপি নিষেধ করবে না, জামাত টু সাম এক্সটেন্ট নিষেধ করবে না, তাহলে সেনা প্রধানের হাসনাতের সাথে আলাপ করার প্রয়োজনটা কি ছিল? সেনা প্রধান না বা সেনাবাহিনীর? কারণ এটা তো ডিসাইডেড ম্যাটার হয়েই গেল যে তাদেরকে কেউ নিষিদ্ধ করছে না। এবং এরা নাতির সমান বয়সের একটা দল, তাদের কি রোল আছে? আমি তর্কের খাতিরে বলছি, এই কথাগুলা কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় শুনি যে তাদের সেই অবস্থা নাই, তারা দুর্নীতিবাজ হয়ে গেছে। তাদের সাথে কথা বলতে হবে কেন পুনর্বাসনের ব্যাপারে? কারণ পুনর্বাসনের ব্যাপারে ডিসাইডিং ফ্যাক্টর যারা, বড় রাজনৈতিক দুইটা দল এবং সরকার, তিনজন তো ডিসাইডিং ফ্যাক্টরে এটাকে বন্ধ করতে চাচ্ছে না। তারপরে হাসনাত আব্দুল্লাহদের সাথে কেন বসতে হলো? আমার প্রশ্নটা সেখানে। এখানে যদি তাদের সাথে বসতে হয়, তাইলে কি বিষয়টা এরকম যে এরা খুব বড় ফ্যাক্টর? এবং আমার গবেষণায় তাই বলে যে তারা বড় ফ্যাক্টর। এখন আপনি যদি বলেন কিভাবে, আমার ব্যক্তিগত ধারণা, অন্য দলের সাথেও বসেছে,
অন্য দলের সাথেও তা- মানে সেনাবাহিনী অন্য অন্য দলের কথাটা আপনি বুঝেন, অন্য দলের সাথে বসার মানে কি? সেখান থেকে তারা গুড রেজাল্ট পাইছে, ইয়েস দে আর গুড এগ্রিড, রেজাল্ট। বাট হাসনাত তো এগ্রি করে নাই। এটা তো সিম্পল, এটা তো বলার কিছু নাই। এখন যেহেতু অন্য দলের সাথে বসছে কিনা আমি জানি না, তবু আপনার কথার খাতিরে ধরে নিলাম যে অন্য দলের সাথে বসে থাকলে তো তারা এগ্রি করছে যে পুনর্বাসন হোক। এই জন্য এসে হাসনাত আব্দুল্লাহদের কাছে এটা গড়াইছে এই পর্যন্ত। এখন হাসনাত আব্দুল্লাহদের কাছে আসলো কেন, এখানে আসতে হবে কেন? এটার কারণ হচ্ছে এই, বাংলাদেশে যারা যতগুলা সরকারি মানে কি বলে সরকারি অর্গানাইজেশন আছে, মানে অর্গানাইজেশন বলতে পুলিশ বাহিনী বলেন, সেনাবাহিনী বলেন, ব্যুরোক্রেসি বলেন, ইউনিভার্সিটি বলেন, সিটি কর্পোরেশন বলেন, এরকম যতগুলা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে সবগুলোর ভিতর কিন্তু এখন একটা ব্যাপার আছে। কোন ব্যাপারটা? ফ্যাসিস্টের পক্ষে যারা ছিল তারা কিন্তু টপ অর্ডারের 20% বা 30% ছিল। টপ অর্ডারের, টপ অর্ডারের 20% 30% থাকার মানে কি? বাকিরা কিন্তু কথা বলেনি তখন, কিন্তু তারা কিন্তু ফেসিবাদ বিরোধী। তার মানে প্রতিটা প্রতিষ্ঠানে ফেসিবাদের পক্ষ শক্তি এবং বিপক্ষ শক্তি আছে। এবং আমি মনে করি ফেসিবাদের বিপক্ষ শক্তিটা খুব স্ট্রং, কারণ তাদের মোরাল কারেজটা অনেক স্ট্রং। ফলে এই হাসনাত আব্দুল্লাহদের সাথে এই জন্য বসতে হবে যে যে দলের যে সংগঠনের প্রধানই বসেন না কেন তার হয়তো একচ্ছত্র আধিপত্য তার সংগঠনে নাই, সে কারণে বসতে হচ্ছে। এবং যদি এই জায়গাটা ম্যানেজ হয়ে যায় তাইলে আর কোনো পথ, কোনো বাধা থাকে না। এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক হইল আমরা কেন একই সময় দুইটা জিনিস চাচ্ছি। একই সময় দুইটা জিনিস বলতে কোনটা? এক হইলো ইউনূস সরকারের অপসারণ চাই। বাংলাদেশে কিন্তু একটা অংশ আছে ইউনূস সরকারের অপসারণ চায়। এখন বলতে পারেন এরকম ডাক তো ওঠে নাই, এরকম ডাকটা হইলো সেইটাই নির্বাচন। কারণ বাংলাদেশে ইউনূস সাহেবকে অপসারণ করার দুইটা পথ আছে, এর বাইরে কোনো পথ নাই। এক হইলো নির্বাচন, যদি নির্বাচন দেয় তাহলে নির্বাচন দিলে তাকে ক্ষমতা ছেড়ে দিতে হবে। দুই, যদি সে স্বেচ্ছায় যায়, নয়তো তাকে সরানো খুবই মুশকিল। সেটা কেন মুশকিল আমার কাছে সাকিব ভাই, তারপরে এই রোকন ভাই খুব ভালো বুঝতেছেন যে কেন। সুতরাং নির্বাচনের প্রধান উদ্দেশ্য যদি তাকে সরানো হয়, ফাইন, তাতে নিয়ে আমার আপত্তি নাই, কারণ গণতান্ত্রিক দলগুলো নির্বাচন চাইবে, এইটাই স্বাভাবিক। যদি তাই হয় তাহলে নির্বাচনটা যত দ্রুত নেওয়া যায় সেইখানে থাকা উচিত ছিল বড় দলগুলোর। একই সাথে আপনি আওয়ামী লীগের পুনর্বাসন চাইয়া আর একটা সেন্টিমেন্ট কেন তৈরি করছেন? কেননা আজকে যদি নির্বাচন হয় তাহলে যে বড় দলটা ক্ষমতায় আসবে আপনি নিশ্চিত থাকেন 1-1.5 বছর মধ্যে অটোমেটিক আওয়ামী লীগ পুনর্বাসিত হয়ে যাবে, ইউনূস সাহেব না থাকলে অটোমেটিক হয়ে যাবে। সুতরাং আমি মনে করি এই পুনর্বাসনের চিন্তা না কইরা যারা মনে করে যে ইউনূস সাহেবকে সরাবেন তারা ইমিডিয়েট নির্বাচন চান, 1 নম্বর। 2 নম্বর, যে সংস্কারের প্রস্তাব ইউনূস সাহেব দিছে, আরে ভাই আপনারাই তো বলেন সংখ্যাগরিষ্ঠ সদস্য নিয়ে যদি আমরা পার্লামেন্টে চলে আসতে পারি, কোথায় চলে যাবে সংস্কার? তাহলে সংস্কারটা মেনে নিয়ে ইউনূস সাহেবকে অফ করে দেন না, যে ভাই আপনার সমস্ত সংস্কার মেনে নিলাম, আপনি জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন দেন, তাইলেই তো ইউনূস সাহেব সরে যায়। কিন্তু আপনার এমন একটা জায়গায় গেছেন একেবারে সব ধরছেন একবারে, ইউনূস সাহেবকে সরাবেন, আপনারা ক্ষমতায় যাবেন, আবার তৃতীয় পক্ষকে পুনর্বাসন করবেন। এত সুযোগ সুবিধা তো ভাই এরকম একটা টার্মোয়েল সিচুয়েশনে এত সহজে পাওয়া যাবে না।